জন্মকুণ্ডলিতে সমস্ত বিষয়গুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লগ্নেশ। এই কথাটা অনেক জায়গায় শুনে থাকবেন যে জন্মকুণ্ডলিতে লগ্নেশের মজবুত হওয়া অত্যন্ত আবশ্যক, কারণ লগ্নেশ কমজোর হলে জন্মকুণ্ডলী কমজোর মানা হবে। লগ্নেশ কমজোর হলে জন্মকুণ্ডলিতে বাকি রাজযোগ সঠিক কাজ করতে পারে না। এই কথাটা আপনারা অনেক জ্যোতিষীদের কাছে শুনে থাকবেন, কারণ এটা হচ্ছে জন্মকুণ্ডলীর মূল সিদ্ধান্ত। লগ্নেশ অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে অনেক রাজযোগ আছে। ধরা যাক আপনি কোনো রাজার ঘরেই জন্মগ্রহণ করেছেন। রাজযোগের অর্থ, ধরা যাক আপনি কোনো রাজার ঘরে জন্মেছেন, কিন্তু আপনি নিজে থেকে কোনো কাজ করতে চান না, আপনার মধ্যে কোনো বিশেষ মহত্ত্বাকাঙ্ক্ষা নেই, তাহলে যতটা আপনি পেয়েছেন তার মধ্যেই আপনাকে খুশি থাকতে হবে। রাজযোগের অর্থ হচ্ছে আপনি যা পেয়েছেন তা থেকে কতটা তাকে বাড়াতে পারবেন। একটা রাজযোগ তো এটাও হয় যে আপনি যা পেয়েছেন তাতে খাওয়া দাওয়া আনন্দ করে জীবন কাটিয়ে দেওয়া। আর একটা হচ্ছে আপনি 10 পেয়েছেন আর সেই 10কে আপনি 100 কীভাবে বানাবেন। আর এটা তখন বোঝা যাবে যখন জন্মকুণ্ডলিতে লগ্নেশ মজবুত বা বলি হবে। যদি কোনো জন্মকুণ্ডলিতে লগ্নেশ কমজোর হয়, কারণ সব জন্মকুণ্ডলিতে লগ্নেশ মজবুত হয় না, তাহলে এরকম জাতকের জীবনে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে। তাহলে কোন ভাবের অধিপতিকে বলি করলে জাতক জীবনে সফলতা প্রাপ্ত করবে? জন্মকুণ্ডলিতে পঞ্চম ও নবম ঘরের সম্পর্ক লগ্নের সাথে হয় মূলত, কারণ এটা ধর্মত্রিকোণ বলা হয়। ধর্মত্রিকোণে কেবলমাত্র নবম ঘরই ধর্মের হয় না, লগ্ন ও পঞ্চমও ধর্মের ভাব হয়। তো লগ্ন কমজোর হলে পঞ্চম অথবা নবমের অধিপতিকে বলি করে জাতক জীবনে সফলতা প্রাপ্ত করতে পারে। অথবা জন্মকুণ্ডলিতে দশম ভাব, যা অর্ধত্রিকোণ ভাব, অর্ধত্রিকোণকে যদি বলি করে নেয় জাতক, তাহলে সামান্য স্থিতি থেকে একটা ভালো জায়গায় যেতে পারবে জাতক। কিন্তু তার জন্য জাতকের মধ্যে মহত্ত্বাকাঙ্ক্ষা থাকা দরকার। এবার এই বিষয়টাকে নিয়ে আর একটু এগোই, এই বিষয়টাকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করি। যদি আপনার নিজের কুণ্ডলিতে লগ্নেশ কমজোর হয় তখন কি করণীয়? সেক্ষেত্রে যেটা আগে বললাম, আপনি আপনার কুণ্ডলীর নবম ও পঞ্চম ভাবকে বলি বানাতে পারেন। এছাড়া আর একটা সিদ্ধান্তর কথা বলবো। জন্মকুণ্ডলিতে আমরা গ্রহদের দুটো ভাগে ভাগ করে রেখেছি। তাদের মধ্যে একটা হচ্ছে সূর্য, চন্দ্রমা, মঙ্গল, বৃহস্পতি, এদের রাখা হয়। আর একটা ভাগ হচ্ছে বুধ, শুক্র, শনি, রাহু, কেতু, এদের রাখা হয়। এই হচ্ছে দুটো ভাগ, কিন্তু আমি এটাকে অন্যভাবে আপনাদের বোঝাতে চাইছি। ধরা যাক জন্মকুণ্ডলিতে দুটো ভাগ করে একটায় শুভ গ্রহ ও আর একটায় পাপ গ্রহ রাখা হলো। এবার যখন আমরা শুভ গ্রহর গণনা করব, তখন আমাদের কাছে বুধ, শুক্র ও বৃহস্পতি আসবে। চন্দ্রমা যদি শুক্লপক্ষের হয় তবে শুভ গ্রহ হবে, নচেৎ পাপ গ্রহ। আর বুধ যদি কুণ্ডলিতে একলা বসে থাকে তাহলে শুভ গ্রহ। এবার আসি পাপ গ্রহের তালিকায়। পাপ গ্রহের তালিকায় সবার প্রথম শনি, তারপর মঙ্গল, সূর্য, এই তিনটে গ্রহকে রাখুন। চন্দ্রমা যদি কৃষ্ণপক্ষের হয় তাহলে এই তালিকায় আসবে। আর বুধ যদি কোনো পাপ গ্রহের সাথে যুতিতে থাকে তাহলে বুধকেও এই তালিকায় রাখুন। এবার দেখতে হবে কুণ্ডলিতে পাপ গ্রহ অধিক বলি হচ্ছে নাকি শুভ গ্রহ অধিক বলি হচ্ছে। এখানে আর একটা বিষয় আছে, লগ্নটা কি শুভ গ্রহের নাকি পাপ গ্রহের? বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কর্কট লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন,
এগুলো হচ্ছে শুভ লগ্ন। আর পাপ গ্রহের তালিকায় হচ্ছে মেষ লগ্ন, সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন। তাহলে এটাও দেখে নেওয়া দরকার যে লগ্ন কার সাথে সম্বন্ধ রাখছে। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এটা যে কোনো জন্মকুণ্ডলিতে যদি লগ্নেশ কমজোর হয় তাহলে সেই জাতকের জীবনকে শ্রেষ্ঠ বানানোর জন্য শ্রেষ্ঠ গ্রহকে বেছে নিয়ে তাকে কিভাবে বলি বা মজবুত করানো যায়, যার ফলে সেই জাতক জীবনে সফলতা প্রাপ্ত করবে। তাহলে আমরা গ্রহদের বুঝে নিলাম, শুভ গ্রহ পাপ গ্রহ আলাদা করে বুঝে নিলাম, লগ্ন থেকেও বুঝে নিলাম। এবার ধরা যাক আপনার জন্মকুণ্ডলী মিথুন লগ্নের, আর এখানে আমরা বুধকে শুভ গ্রহ হিসেবে মেনে চলব। যেটা আগে বললাম, বুধ পাপ গ্রহ শুভ গ্রহ দুটোর গণনাতেই আসে। বুধকে আমরা শুভ গ্রহ হিসেবেই ধরছি। এটা কন্যা লগ্নের কুণ্ডলীর ক্ষেত্রেও হতে পারে। মিথুন লগ্নের কুণ্ডলীতে শুভ গ্রহ যেমন দেবগুরু বৃহস্পতি, যেমন শুক্র, যেমন চন্দ্রমার বলাবল যদি বেশি হয় আর লগ্নেশ যদি কমজোর পড়ে, অর্থাৎ বুধই কমজোর আছে, শুভ গ্রহ সম্বন্ধিত লগ্ন হলে তো জাতকের কুণ্ডলিতে পঞ্চম ও নবম ঘরের অধিপতিকে বল দিয়ে কুণ্ডলী মজবুত করা যেতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসবে যে মিথুন লগ্নের কুণ্ডলিতে নবম ঘরের অধিপতি তো শনিদেব হয়, পঞ্চমের অধিপতি শুক্র হয়। সিদ্ধান্ত যেটা বলছে যদি লগ্ন শুভ গ্রহের হয় তাহলে যে শুভ ভাবের অধিপতি নবম ও পঞ্চমের মধ্যে যে শুভ গ্রহ হবে তাকে যদি বলি বা মজবুত করা যায় তাহলে এই জাতকের জীবনকালে যে পরিমাণ সুখ প্রাপ্ত হবে তা পর্যাপ্ত বলা যেতে পারে। এবার যদি পাপ গ্রহ সম্বন্ধিত কুণ্ডলী হয় তাহলে কুণ্ডলীর তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব ও দশম ভাব, এদের মধ্যে যারা পাপ গ্রহ হবে আর যে মজবুত স্থিতিতে থাকবে তাহলে তাকে বলবান বানাতে হবে। তাহলে জাতকের সংঘর্ষ কম হবে এবং জীবনে সুখ পর্যাপ্ত পরিমাণ পাবে। কিভাবে এই সিদ্ধান্ত কাজ করছে এবার সেটা বলি। জন্মকুণ্ডলিতে নবম ও পঞ্চম ভাব ধর্মের ভাব, তো জন্মকুণ্ডলিতে যখন শুভ গ্রহের সংখ্যা বেশি হবে তাহলে এর মানে এটা নিশ্চিত যে জাতকের মধ্যে সাত্ত্বিক তত্ত্বর পরিমাণ বেশি হবে। সাত্ত্বিক তত্ত্বের প্রধানতা বেশি। লগ্ন কমজোর হলে ব্যক্তি খুব বেশি এগোতে পারে না। তাই নবম ও পঞ্চম ভাবের মধ্যে শুভ গ্রহকে বল দিয়ে লগ্নকে সাপোর্ট দেওয়া অত্যন্ত জরুরি। তাই নবম ও পঞ্চমের মধ্যে যে শুভ গ্রহ হবে তাকে বলি বা মজবুত করলে জাতক জীবনে সমস্ত সুখ প্রাপ্ত করবে। আর যদি কুণ্ডলী পাপ গ্রহের দ্বারা প্রভাবিত হয়, পাপ গ্রহের সংখ্যা বেশি হয়, বলাবল বেশি হয়, তাহলে এরকম জাতকের ক্ষেত্রে ধর্মের বিশেষ মহত্ব থাকবে না। তাহলে জাতকের পুরুষার্থর দিকে আমরা যাব। সেই কারণে তৃতীয়, ষষ্ঠ ও দশম, তৃতীয় ও দশম যে ভাব হয় তা সেলফ ভাব অর্থাৎ নিজের ভাব, আর ষষ্ঠ ভাব প্রতিযোগিতা পুরুষার্থর হয়। তো যাদের কুণ্ডলিতে পাপ গ্রহের বলাবল বেশি তাদের কুণ্ডলিতে এই ভাবগুলোর মধ্যে কোনো ভাবকে যদি জাগরিত করা যায় তাহলে নিঃসন্দেহে সেই জাতক জীবনে সব সুখ পেয়ে যাবে যা মানুষ জীবনে আশা করে। এই সিদ্ধান্তকে যে কোনো কুণ্ডলিতে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি লগ্নর বিকল্প হিসেবে এই সিদ্ধান্তগুলো বললাম। এই সিদ্ধান্ত ছাড়াও অন্য সিদ্ধান্তর দ্বারা লগ্নর বিকল্প বের করা যায়। তার মধ্যে একটা হচ্ছে মুখ্য গ্রহ।
কুণ্ডলীর মধ্যে মুখ্য গ্রহকে নির্বাচন করে তাকে বল দিয়েও কুণ্ডলী মজবুত করা যায়। প্রিয় দর্শক বন্ধুরা, মুখ্য গ্রহ নিয়ে আলোচনা অন্য ভিডিওতে করব। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।